হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউগুলো যেমন তোমাদের বোর্ড এক্সামের প্রিপারেশন নিতে খুব সাহায্য করবে, সেভাবে কিন্তু নিট এবং আইআইটির জন্য এই এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং এই এমসিকিউগুলো তোমরা যদি ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে তোমাদের চ্যাপ্টারের যে কনসেপ্ট সেটাও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এক কথায় বলতে পারো চ্যাপ্টারটা একটা রিভিশন হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি টপ 15 এমসিকিউ অর্থাৎ 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করব, যে এমসিকিউগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম এমসিকিউ দেখো, প্রথম এমসিকিউটা কি আছে, কোনটি সহজে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? এখানে তোমাদের চারটা অপশান দেওয়া আছে। এখানে দেখো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এখানে কার হচ্ছে, এগুলো সব হচ্ছে হ্যালো অ্যারিনের। হ্যালো অ্যারিনগুলো সাধারণত প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, কিন্তু হ্যালো অ্যারিনের মধ্যে যদি কোনো সাবস্টিটিউটেড গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোর মধ্যে যে গ্রুপটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, সেই গ্রুপই একমাত্র এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা দেখে নিলাম যে হ্যালো অ্যারিন, আমি কি বললাম, হ্যালো অ্যারিনগুলো কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে এটা হচ্ছে হ্যালো অ্যারিন, তাহলে এটা প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে এই অপশানটা আমরা বাদ দিয়ে দিলাম। তারপর আমি কি বললাম, যে হ্যালো অ্যারিনের মধ্যে যদি কোনো সাবস্টিটিউটেড গ্রুপ থাকে, যে গ্রুপটার নেচার হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং অর্থাৎ নিজের দিকে ইলেকট্রনটাকে টেনে নেবে, সেই রকম যদি কোনো গ্রুপ থাকে, তাহলে কিন্তু ওই হ্যালো অ্যারিন কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এই সংক্রান্ত আমার একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ভিডিওটা এবং পুরো মেকানিজম ইন ডিটেলে দেওয়া আছে। তাহলে দেখো, এখানে চারটা অপশানের মধ্যে এই অপশানটা বাদ হয়ে গেল। তাহলে এই তিনটা অপশানের মধ্যে দেখো, এখানে CH3 গ্রুপ আছে আর এটাতেও CH3 গ্রুপ আছে। CH3 গ্রুপের নেচার কি? CH3 গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অর্থাৎ EDG, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ইলেকট্রন ডোনেটিং গ্রুপকে আমি এভাবে লিখছি EDG, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। তাহলে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকা মানে ওরা কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না, নিউক্লিওফাইল এখানে এসে অ্যাটাক করতে পারবে না। ঠিক আছে, কেন পারবে না? দেখো, এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে এখানে দেখো, এই যে ক্লোরিন, এইখানে একটা ডেল প্লাস চার্জ সৃষ্টি হয়। এখানে যদি আমরা ইলেকট্রন ডোনেটিং যদি গ্রুপ রেখে দেই, তাহলে কি করবে, ও এখানে যে ডেল প্লাস চার্জের যে ঘনত্বটাকে কমিয়ে দেবে, যার ফলে কি হবে, যে নিউক্লিওফাইল, সাপোজ ধরো নিউক্লিওফাইল OH মাইনাস আসছে, OH মাইনাস এসে এই জায়গায় অ্যাটাক করতে পারবে না, কারণ এখানে ডেল প্লাস চার্জটা কমে গেছে। কার জন্য? CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট এবং হাইপার কনজুগেশন। তোমরা এটা জানো যে CH3 গ্রুপের প্লাস আই এফেক্ট ছাড়াও কিন্তু হাইপার কনজুগেশন এফেক্ট আছে। হাইপার কনজুগেশন এবং প্লাস আই এফেক্টের মাধ্যমে কিন্তু এখানে ডেল প্লাস চার্জকে কমিয়ে দেবে, তাহলে সেই কারণে OH মাইনাস বা নিউক্লিওফাইল এসে এখানে অ্যাটাক করতে পারবে না, সেই জন্য এরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে সোজা কথা যেটা, সেটা হচ্ছে CH3 গ্রুপ অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, তারাও কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। তাহলে এই অপশান, এখানে CH3 আছে, এটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এই অপশানটাও বাদ চলে গেল। আর এখানেও CH3 আছে, তাহলে এটাও ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এই অপশানটাও বাদ চলে গেল। তাহলে নাইট্রো গ্রুপের ক্ষেত্রে কেন এটা হচ্ছে? দেখো, নাইট্রো গ্রুপ যদি থাকে, তাহলে ও কি করবে, এখানে যে ডেল প্লাস এই যে কার্বন, এই যে কার্বনটা আছে, কার্বন ক্লোরিনের বন্ধনে যে কার্বনটা আছে, এই কার্বনের মধ্যে ডেল প্লাস চার্জকে বেশি পরিমাণে সৃষ্টি করবে। কিভাবে না, ওর কি আছে, ও তো ইলেকট্রন আকর্ষী গ্রুপ অর্থাৎ নিজের দিকে ইলেকট্রনকে টেনে নেবে। ওর মাইনাস আর এফেক্ট আর মাইনাস আই এফেক্ট, এই দুটো এফেক্টের সাহায্যে পুরো রিংয়ের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে, যার ফলে এখানে ডেল প্লাস চার্জ সৃষ্টি হবে। তাই নিউক্লিওফাইল যদি সহজে এসে এখানে অ্যাটাক করতে পারবে এবং রিয়াকশন ঘটে যাবে। তাহলে এখানে রাইট অপশন কোনটা হবে? এ, যেটাতে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, তারাই একমাত্র নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখানে চারটা অপশনের মধ্যে নাইট্রো হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সেই কারণে এ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। ঠিক আছে, তাহলে রাইট অপশন হচ্ছে প্রথমটা। তোমাদের এই প্রশ্নটা দেখে মনে হচ্ছে যে স্যার আপনি কি কঠিন প্রশ্ন দিয়ে দিলেন, 2 নম্বর এমসিকিউতে এত কঠিন প্রশ্ন, এ তো অপশান দেখেই মাথা গুলিয়ে যাচ্ছে। কিন্তু আমি তোমাদের বলবো এটা কোনো কঠিন নয়, এটা সবচেয়ে সহজ এমসিকিউ। ঠিক আছে, দেখো এখানে তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এখানে এই প্রশ্নটা দিয়েছে এবং বলেছে প্রোডাক্ট কি হবে, এবং প্রোডাক্টের মধ্যে দুটো মিক্সচার দিয়ে দিয়েছে, অর্থোপ্যারার মিক্সচার দেওয়া আছে। এবার সেখানে তোমাদের দেখতে হবে যে কোন প্রোডাক্টটা এক্স্যাক্টলি হচ্ছে। এখানে তোমরা এটুকুই প্রোডাক্ট দেখেই বুঝতে পারছো যে এটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, যেখানে Br প্লাস ইলেকট্রোফাইল,
যেখানে বিআর প্লাস হচ্ছে ইলেকট্রোফাইল, অর্থাৎ এখানে ব্রোমিনেশন হচ্ছে, মানে আমি এক কথায় বলতে পারি এটা হ্যালোজিনেশন রিয়াকশন। তাহলে এখানে ব্রোমিন যে প্রবেশ করবে, ব্রোমিন কোন পজিশনে আসবে, অর্থবেরাতে আসবে না অর্থতে আসবে, সেই সংক্রান্ত এই অপশানগুলো দেওয়া আছে। আমি তোমাদের একটা ক্লু দিয়ে দিচ্ছি, দেখো CH3 হচ্ছে অর্থবেরা ডাইরেক্টিং গ্রুপ, ঠিক আছে। তাহলে বিআর প্লাস যেখানে আসবে সেখানে অর্থ আর প্যারা হবে। তোমরা প্রোডাক্ট করতে গিয়ে দেখেছো যে প্যারাটা সবসময় মেজর প্রোডাক্ট হয়, তাহলে যেখানে দুটো জায়গাতে প্যারা হবে সেইটাই হচ্ছে মেজর প্রোডাক্ট, ঠিক আছে। এবারে দেখো আমি সলিউশনটা বলে দিচ্ছি কিভাবে হবে, তোমাদের সঙ্গে মিলছে কিনা তোমরা এটা দেখে নাও। দেখো আমরা একটা একটা করে অপশানকে চেক করব। আমরা তো জানি CH3 অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপ, এবং যেখানে প্যারাটা হয় মেজর প্রোডাক্ট, অর্থ প্রোডাক্ট হয় এবং প্যারা হয়, প্যারা মেজর প্রোডাক্ট হয়। তাহলে যেখানে যেই জায়গায় ব্রোমিন দুটো জায়গাতে প্যারা পজিশনে থাকবে সেটাই হচ্ছে মেজর প্রোডাক্ট। প্রথমে আমি 1 নম্বর অপশান আমি চেক করব। 1 নম্বর অপশানে তোমরা দেখো এইখানে যে ব্রোমিনটা এসছে দুটো CH3 গ্রুপের সাপেক্ষে, এই যে CH3 গ্রুপ আর এই যে CH3 গ্রুপ তার সাপেক্ষে অর্থ, কিন্তু পরেরটাতে একটা CH3 সাপেক্ষে প্যারা, তাহলে একটা প্যারা হয়েছে কিন্তু একটা অর্থ, তাহলে এই অপশানটাকে আমরা বাদ দিয়ে দেবো। দ্বিতীয় অপশানে দেখো এখানে এই CH3 সাপেক্ষে এটা অর্থ আর এই CH3 সাপেক্ষে প্যারা, ঠিক আছে। আবার এই CH3 সাপেক্ষে এই যে দুটো CH3 সাপেক্ষে দুটোই কিন্তু অর্থ, ঠিক আছে। তাহলে একটা আমরা প্যারা পেলাম কিন্তু আর একটাতে কিন্তু অর্থ পেয়েছি, তাহলে এই অপশানটাও কিন্তু হবে না। এবারে দেখো 3 নম্বর অপশানটা দেখো, 3 নম্বর অপশানে কি দেওয়া আছে, এখানে CH3 এখানে CH3, তো CH3 সাপেক্ষে এই CH3 সাপেক্ষে এখানে বিআর প্যারাতে আছে, আবার এই CH3 সাপেক্ষে এখানে বিআর প্যারাতে আছে, ঠিক আছে। তাহলে দুটো আমরা প্যারা প্রোডাক্ট পাচ্ছি, তাহলে প্যারাটা যেহেতু মুখ্য প্রোডাক্ট হয় তাহলে এই অপশানটা রাইট অপশান হওয়ার সম্ভাবনা আছে। আমরা পরের অপশানটা দেখে নিই। দেখো এইখানে এইটাতে CH3 সাপেক্ষে এইটা প্যারা, তাহলে এই CH3 সাপেক্ষে এটা প্যারাতে আছে, আবার এই CH3 সাপেক্ষে এটা মেটাতে আছে, যেহেতু মেটাতে চলে যাচ্ছে তাহলে এই অপশানটা তো একদম ভুল, এই অপশানটা হবে না। তাহলে সি অপশানটা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কেন বলছি, সিতে যে কোনো একটা CH3 সাপেক্ষে কিন্তু আমরা প্যারা পাচ্ছি। দেখো সিতে প্রথম যেটা দেওয়া আছে এই CH3 সাপেক্ষে এটা ব্রোমিনটা প্যারাতে আছে, আবার পরের প্রোডাক্টটাতে এই CH3 সাপেক্ষে এটা প্যারাতে আছে, ঠিক আছে। তাহলে দুটো প্যারা হওয়ার জন্য এই অপশানটা রাইট অপশান হবে। কিন্তু এই অপশানে দেখো ব্রোমিনটা দুটো CH3 সাপেক্ষে অর্থতে চলে এসছে, কিন্তু একটাতে প্যারা আছে কিন্তু এখানে অর্থ চলে এসছে, সেই জন্য এটা হবে না। আবার এখানে দেখো এই CH3 সাপেক্ষে একটা তো আমরা প্যারা পেয়ে গেছি, কিন্তু পরেরটাতে দেখো এখানে কিন্তু বিআর অর্থতে আছে, তাহলে যেখানে আমরা দুটো প্যারা প্রোডাক্ট পাচ্ছি প্যারাতে ব্রোমিন আছে সেই অপশানটা কিন্তু রাইট অপশান, অর্থাৎ সি এর অপশানটা হচ্ছে ঠিক অপশান, আর বাকি তিনটা কিন্তু ভুল। তাহলে তোমরা অপশান চেক করলেই কিন্তু এই মানে প্রবলেমটা সলভ করতে হবে, কোনো কঠিন এটাতে নেই, শুধু তোমাদেরকে দেখতে হবে যে অর্থপ্যারা ডাইরেক্টিং গ্রুপে কোনটা প্যারাতে আছে। দুটো প্রোডাক্ট দিয়েছে, যে দুটো প্রোডাক্ট প্যারাতে তোমরা পাবে সেটাই কিন্তু রাইট অপশান। এই রকম প্রবলেমগুলো সলভ করার ক্ষেত্রে যেটা প্যারা প্রোডাক্ট হবে সেটাই কিন্তু মেজর প্রোডাক্ট। তাহলে আমরা সির অপশানটা কেন বলছি আরেকবার বলে দিলাম, যে সির অপশানটা হচ্ছে দুটোতেই কিন্তু আমরা যে কোনো একটা CH3 সাপেক্ষে কিন্তু প্যারা পাচ্ছি। দেখো প্রথম অপশানে এই CH3 সাপেক্ষে ব্রোমিন প্যারাতে আছে, আবার পরেরটাতে এই CH3 সাপেক্ষে ব্রোমিন প্যারাতে আছে, সেই জন্য সি এর অপশানটা হবে। কিন্তু আর এ আর বি হবে না, কারণ এখানে একটা প্যারা পেলেও বাকি একটা কিন্তু অর্থ, যেমন এটাতে অর্থ আছে আবার এইটা অর্থতে আছে, দুটো CH3 সাপেক্ষে, ঠিক আছে। তাহলে সেই জন্য সি এর অপশানটা সঠিক অপশান। 3 এবারে আসছি MCQ নম্বর 3 নম্বর MCQ কি দেওয়া আছে দেখো, কোন দ্রাবকের উপস্থিতিতে নিম্নলিখিত বিক্রিয়াটি দ্রুত গতিতে হবে। এখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে এই বিক্রিয়াটা তোমরা দেখে বুঝতে পারছো যে বিক্রিয়াটা কি বিক্রিয়া, SN2 বিক্রিয়া। তাহলে এখানে 1 ডিগ্রি হ্যালাইড আছে সেই জন্য, বা 1 ডিগ্রি হ্যালো অ্যালকেন আছে সেই জন্য এটা SN2 বিক্রিয়া করেছে। তাহলে SN2 বিক্রিয়ার জন্য কোন দ্রাবক সবচেয়ে ভালো, অ্যাকচুয়ালি আমি বলে দিই এখানে যে SN2 বিক্রিয়ার জন্য কিন্তু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট ভালো। কোনগুলো পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, যে সলভেন্টগুলো শুধুমাত্র ক্যাটায়নকে স্টেবিলিটি দিতে পারবে কিন্তু অ্যানায়নকে কোনো স্টেবিলিটি দেবে না, তাহলে সেই সব সলভেন্ট হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। আর পোলার প্রোটিক সলভেন্ট কোনগুলো, যারা হাইড্রোজেন বন্ধন করতে পারে। এখানে ওয়াটার হচ্ছে পোলার প্রোটিক সলভেন্ট, তারপরে আছে ইথানলও পোলার প্রোটিক সলভেন্ট, তারপরে আছে মিথানল,
এটাও পোলার প্রোটিক সলভেন্ট। ইথানল যদি পোলার প্রোটিক সলভেন্ট হয়, মিথানলও তাহলে পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে এটাও পোলার প্রোটিক সলভেন্ট। তাহলে লাস্ট যেটা পড়ে থাকছে এটা আমরা জানি কি ডিএমএফ, এটাকে বলা হয় ডিএমএফ, অর্থাৎ এনএন ডাইমিথাইল ফর্মামাইড। তাহলে এই এনএন ডাইমিথাইল ফর্মামাইড এটা কিন্তু পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, অর্থাৎ পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। তাহলে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট থাকলে SN2 বিক্রিয়া দ্রুত গতিতে হয়, সেই জন্য এই অপশানটা হবে রাইট অপশান, অর্থাৎ ডি এর অপশানটা হবে সঠিক অপশান। আর এই অপশানগুলো কিন্তু সবগুলো ভুল অপশান, ঠিক আছে। দেখো এবারে আসছি এমসিকিউ নাম্বার 4। এমসিকিউ নাম্বার 4 যেটা দেখতে পাচ্ছ, বেঞ্জিনের সঙ্গে কিছু একটা রিয়েজেন্ট দেওয়া হয়েছে, দিয়ে আয়োডোবেঞ্জিন তৈরি করা হয়েছে, অর্থাৎ বেঞ্জিনের আয়োডিনেশন করা হচ্ছে। সেখানে বলা হচ্ছে এক্স হবে কোনটি, এক্স অর্থাৎ রিয়েজেন্টটা কি সেটাই কিন্তু চেয়েছে। এটা তোমরা দেখেই বুঝতে পারছো এই এমসিকিউটা একদম সহজ, একদম জল, ঠিক আছে। কিভাবে দেখো, যদি কেআই দিয়ে কিন্তু আয়োডিনেশন করা যায় না, এটা প্রথম তোমরা অপশানগুলো চেক করো শুধু। দেখো কেআই দিয়ে প্রথমে কোনোভাবে বেঞ্জিনের আয়োডিনেশন করা যাবে না, ঠিক আছে। কেআই লাগে যখন বেঞ্জিন আয়োডোবেঞ্জিন তৈরি করার সময় ডাইজোনিয়াম সল্ট থেকে যদি করা হয় তাহলে কেআই লাগে। তাহলে কেআই এর অপশানগুলো ফার্স্ট আমরা বাদ দিয়ে দেবো। কেআই এর অপশান এ আর সি আছে, কেআই এর অপশানটা প্রথমে আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে দুটো অপশান পড়ে থাকছে। এখানে তোমরা দেখে থাকবে যে এখানে কেন এই প্রশ্নটা দেওয়া হয়েছে, কারণ এখানে এইচআই তৈরি হয় প্রোডাক্টের পরে। দেখো যদি এখানে আয়োডিনেশন করা হয় তাহলে আয়োডোবেঞ্জিন তো তৈরি হবে, তার সঙ্গে কিন্তু এইচআই তৈরি হবে। এইচআই কি, এইচআই একটা তীব্র বিজারক পদার্থ। ও কি করবে, আয়োডোবেঞ্জিন যে তৈরি হবে তাকে বিজারিত করে দেবে। আয়োডোবেঞ্জিন বিজারিত হয়ে আবার কি হবে, বেঞ্জিন তৈরি হয়ে যাবে, আর হচ্ছে এখানে I2 তৈরি হয়ে যাবে, অর্থাৎ বেঞ্জিন আর I2 তৈরি হয়েছে, অর্থাৎ রিয়াকশানটা কি হবে, ব্যাকওয়ার্ডে চলে আসবে, রিয়াকশানটা হবে না। সেই জন্য এই এইচআইকে রিমুভ করার জন্য একটা অক্সিডাইজিং এজেন্ট দেওয়া হয়, ঠিক আছে, জারক পদার্থ দেওয়া। এখানে জারক পদার্থ কোনটা, এখানে নাইট্রিক অ্যাসিড জারক পদার্থ। নাইট্রিক অ্যাসিড এইচআইকে I2-তে জারিত করে দেবে, ঠিক আছে। তাহলে অপশান হবে ডির অপশান। দেখতে পাচ্ছ কতটা সহজ অপশান। আর এটা তোমরা পড়েছো আয়োডিনেশনের সময়। এইখানে একটা প্রশ্ন ছিল যে আয়োডিনেশন করার সময় কেন নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়, তাহলে ডির অপশানটা সঠিক অপশান। এবারে আসছি 5 নম্বর এমসিকিউ। দেখো 5 নম্বর এমসিকিউটা খুবই সহজ। এখানে একটা রিয়াকশান দেওয়া আছে, রিয়াকশানে প্রোডাক্ট তৈরি হয়েছে, বলা হয়েছে যে প্রোডাক্টটা কি হবে। এখানে 4টা অপশান দেওয়া আছে, কোন প্রোডাক্টটা হবে। তোমাদের প্রথমে এই রিয়াকশানটা জানতে হলে প্রথমে তোমাদের এটা ভাবতে হবে যে এটা কি মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে। এবং নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের কোনটা হচ্ছে, SN1 হচ্ছে না SN2 হচ্ছে। এখানে তোমাদের সলভেন্টটা দেখে বুঝে নিতে হবে যে SN1 না SN2। দেখো ETOH সলভেন্ট দেওয়া আছে, তাহলে ETOH কি ধরনের সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট। আর পোলার প্রোটিক সলভেন্ট হলে SN1 বিক্রিয়া হয়। তাহলে SN1 মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে। এটাকে আমি যদি ভালো করে যদি লিখি, এই স্ট্রাকচারটাকে দেখো, এটা CH2 আর এটা Cl আর এখানে আছে Br। এখানে কি হচ্ছে, এইখানে এই যে ব্রোমিনটা রিংয়ের সঙ্গে ডিরেক্টলি অ্যাটাচ আছে, তাহলে ব্রোমিনটা কিন্তু বেরোবে না। তাহলে যদি বেরিয়ে যায় তাহলে ক্লোরিনটা বেরিয়ে যাবে, এবং যে কার্বোক্যাটায়নটা তৈরি করবে সেই কার্বোক্যাটায়নটা হচ্ছে বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন। আর বেঞ্জাইল কার্বোক্যাটায়নের একটা এক্সেপশন কি আছে না, এটা 1 ডিগ্রি হওয়ার পরেও, এটা 1 ডিগ্রি তো 1 ডিগ্রি ক্যাটায়ন, তাহলে 1 ডিগ্রি হওয়ার পরেও কিন্তু এটা SN1 এবং SN2 দু ধরনের বিক্রিয়া কিন্তু করতে পারে। সেটা ডিপেন্ড করে কি ধরনের সলভেন্ট ব্যবহার করা হচ্ছে। এখানে দেখো যেহেতু ETOH পোলার প্রোটিক সলভেন্ট ব্যবহার করা হয়েছে, তাহলে এর মেকানিজমটা অবশ্যই SN1 মেকানিজম হবে। তোমাদের এখানে যদি প্রশ্ন হতো এর মেকানিজমটা কি, তাহলে এটা SN1 মেকানিজম হবে। তোমরা 1 ডিগ্রি দেখে এটাকে SN2 করে দিয়ে আসবে না, কারণ এখানে যেহেতু পোলার প্রোটিক সলভেন্ট দেওয়া আছে। আর বেঞ্জাইলিক ক্যাটায়ন বা অ্যালাইল ক্যাটায়নগুলোর ক্ষেত্রে কিন্তু এ ধরনের এক্সেপশন কিন্তু হয়, ঠিক আছে। তাহলে আমাদের প্রশ্নটা কি হচ্ছে যে প্রোডাক্টটা কি হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ক্লোরিনটা বেরিয়ে যাবে, আর এখানে নিউক্লিওফাইল কি NH3 মানে NH2 গ্রুপটা প্রবেশ করবে। তাহলে দেখো এখানে প্রথম অপশানে ব্রোমিনটাকে বের করে NH2 ঢুকে গেছে, তাহলে এই অপশানটা হবে না। দ্বিতীয় অপশানটা তোমরা চেক করো, এখানে NH2 আছে, অর্থাৎ এখানেও ব্রোমিনটা বেরিয়ে গেছে, NH2
ঢুকে গেছে, তাহলে এটাও কিন্তু হবে না। তৃতীয় অপশান দেখো, ব্রোমিনের জায়গায় আছে কিন্তু ক্লোরিনটা বেরিয়ে গেছে, NH2 প্রবেশ করেছে, তাহলে 3 নম্বর অপশানটা হচ্ছে সঠিক অপশান। আর 4 নম্বর অপশানটা তো হবে না, এখানেও কিন্তু ব্রোমিনটাকে বের করে দেওয়া হয়েছে, তাহলে 4 নম্বর অপশানটাও হবে না। অর্থাৎ তোমরা যদি অপশানগুলো যদি ভালো করে চেক করো, একটা রিয়াকশানকে একটা প্রশ্ন পড়ার পরে যদি তোমরা অপশান চেক করো, তাহলে কিন্তু অ্যান্সারগুলো ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে এর রাইট অপশান কোনটা হবে? রাইট অপশান হচ্ছে সি। আচ্ছা দেখো, এবারে 6 নম্বর এমসি, এখানে HBr এর অ্যাডিশন হচ্ছে, একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, প্রোডাক্টটা কি হবে সেটাই চেয়েছে। এখানে কিছু ট্রিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি যদি এত এমসিকিউ দেখতে যাও, মাথা কিন্তু গুলিয়ে যাবে। তোমাকে কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে? এখানে দেখো, যেহেতু HBr 1 ইকুইভ্যালেন্ট দেওয়া আছে, তাহলে এই দুটো ডবল বন্ডের মধ্যে যে কোনো একটা ডবল বন্ডে HBr অ্যাডিশন হবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটাতে হবে? ট্রিক্সটা হচ্ছে, যে ডবল বন্ডে সাবস্টিটিউশন বেশি আছে, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং কোনো গ্রুপ যদি ওই ডবল বন্ডের মধ্যে থাকে, ওই ডবল বন্ডে তাহলে HBr এর অ্যাডিশন হবে। তাহলে এখানে দেখো, এইখানে এই যে কার্বনের যে এই কার্বনের ডবল বন্ডের মধ্যে একটা CH3 গ্রুপ আছে, অর্থাৎ এখানে একটা CH3 গ্রুপ সাবস্টিটিউটেড হয়ে আছে অলরেডি। তাহলে এখানে যেহেতু একটা CH3 গ্রুপ আছে, তাহলে এই ডবল বন্ডে HBr এর অ্যাডিশন হবে, আর এই ডবল বন্ডে কিন্তু HBr এর অ্যাডিশন হবে না। আরেকবার তোমাদের বলে রাখি এটা, যে এইখানে যদি HBr 1 ইকুইভ্যালেন্ট যেহেতু দেওয়া আছে, তাহলে এখানে দেখো এই দুটো ডবল বন্ডের মধ্যে যে কোনো একটা ডবল বন্ডে কিন্তু HBr এর অ্যাডিশন হবে। কোন ডবল বন্ডটাতে হবে তোমরা বুঝবে কি করে? যে ডবল বন্ডটাতে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ বেশি আছে, সেই ডবল বন্ডে কিন্তু HBr এর অ্যাডিশন হবে। তাহলে এখানে দেখো, এই ডবল বন্ডে একটা CH3 গ্রুপ আছে, তাহলে এই ডবল বন্ডে HBr এর অ্যাডিশন হবে, কিন্তু এই ডবল বন্ডে HBr এর অ্যাডিশন হবে না। এবারে দেখো, যদি এই ডবল বন্ডে যদি HBr এর অ্যাডিশন হয়, সেটা কি রুল অনুযায়ী হবে? সেটা হচ্ছে মার্কনিকভ রুল অনুযায়ী হবে। মার্কনিকভ রুল অনুযায়ী কি বলা হচ্ছে? যে নেগেটিভ পার্ট, যে অর্থাৎ Br মাইনাস, এখানে তো HBr এর Br মাইনাসটা নেগেটিভ পার্ট, তাহলে নেগেটিভ পার্টটা সেই কার্বনে গিয়ে অ্যাটাচ হবে যে কার্বনে সাবস্টিটিউশন বেশি আছে। অর্থাৎ কোনো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে, সেই কার্বনে গিয়েই কিন্তু Br মাইনাসটা অ্যাটাক করবে, অর্থাৎ জুড়ে যাবে। তাহলে এখানে 4টা অপশানের মধ্যে এখানে 4টা অপশানের মধ্যে কোন অপশানটাতে হবে? দেখো, এখানে এই যে CH3 এই যে ডবল বন্ডটা আছে, এখানে এইটা ঠিক আছে, কিন্তু এখানে Br মাইনাসটা এই কার্বনে লেগে গেছে, তাহলে এই অপশানটা হবে না। ঠিক আছে, তারপরে দেখো, এখানে এই ডবল বন্ডটা থেকে রেখে দিয়েছে। ঠিক আছে, এই ডবল বন্ডটা এখানে রেখে দিয়েছে, কারণ এই ডবল বন্ডে HBr অ্যাডিশন হওয়ার কথা ছিল, তাহলে এই ডবল বন্ডটা এখানে আছে, তাহলে এটা হবে না। তাহলে সির অপশানটা দেখো, এখানে সির অপশানে Br মাইনাসটা এই কার্বনে গিয়ে অ্যাটাক করে গেছে, তাহলে সি অপশানটা হবে রাইট অপশান, আর এখানে এটা হবে না। দেখো, এবারে 7 নম্বর এমসিকিউ। 7 নম্বর এমসিকিউটা একদম সহজ। ঠিক আছে, তোমরা সকলেই এটা জানো, তবুও আমি এটা দিলাম, কারণ এটা ইম্পর্টেন্ট আমার মনে হলো, সেই জন্য আমি এটা দিলাম। কি প্রশ্নটা আছে? অ্যালকিল ফ্লুরাইড যৌগ প্রস্তুত করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো, এতে দেওয়া আছে ভার্জ বিক্রিয়া, বিতে সোয়ার্টজ বিক্রিয়া, সিতে মুক্তমূলক বিক্রিয়া, আর ডি হচ্ছে স্যান্ডমায়ার বিক্রিয়া। তোমরা এটা সকলেই জানো, রাইট অপশান কোনটা হবে? যে সোয়ার্টজ বিক্রিয়া হবে, রাইট অপশান সোয়ার্টজ বিক্রিয়া। ভার্জ বিক্রিয়াতে হয় না, মুক্তমূলকেও হয় না, স্যান্ডমায়ার বিক্রিয়াতেও কিন্তু এটা করা যায় না। সবচেয়ে বেস্ট পদ্ধতি, স্যান্ডমায়ারে করা যায়, কিন্তু সবচেয়ে বেস্ট পদ্ধতি হচ্ছে সোয়ার্টজ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে রাইট অপশান হবে স্যান্ডমায়ার এবং সোয়ার্টসের মধ্যে যদি কম্পিটিশন হয়, স্যান্ডমায়ার এবং সোয়ার্টসের মধ্যে যদি বলা হয়, সোয়ার্টজ বিক্রিয়াটা কিন্তু বেস্ট পদ্ধতি। ঠিক আছে, অ্যালকিল ফ্লুরাইড যৌগ প্রস্তুত করার সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে সোয়ার্টজ বিক্রিয়া। আচ্ছা, এবারে আসছি 8 নম্বর এমসিকিউ। দেখো, 8 নম্বর এমসিকিউতে যেটা দেওয়া আছে, সেটা ক্লোরোবেনজিন, অর্থোক্লোরো নাইট্রোবেনজিন, মেটাক্লোরো নাইট্রোবেনজিন এবং প্যারাক্লোরো নাইট্রোবেনজিন দেওয়া আছে। দিয়ে বলা আছে যৌগগুলির নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ঊর্ধ্ব। আমরা জানি যে কি, যে নাইট্রো গ্রুপ যদি থাকে, তাহলে তার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে, কিন্তু নাইট্রো গ্রুপ কোন পজিশনে থাকলে সবচেয়ে বেশি হবে? এখানে দেখো, একটা অর্থতে আছে, আবার নাইট্রো মেটাতে আছে, এখানে আবার নাইট্রো প্যারাতে আছে। তাহলে যদি নাইট্রো গ্রুপ যদি প্যারাতে থাকে, তাহলে তার প্রতিস্থাপন বিক্রিয়ার হার কিন্তু সবচেয়ে বেশি হয়। তাহলে এখানে আমরা যে অপশানটা দেখতে পাচ্ছি, 4 নম্বর অপশান, অর্থাৎ 4 নম্বর অপশানটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ 4 নম্বরের ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে। তারপরে হবে 2 নম্বর, অর্থাৎ তারপরে হলো 2 নম্বর, তারপরে হবে 3 নম্বর, যেহেতু নাইট্রো মেটাতে আছে, তারপরে লাস্টে হবে 1 নম্বর। তাহলে এখানে তোমরা অপশানটা চেক করো, এখানে বির অপশান হওয়া উচিত, কিন্তু বির অপশান হবে না, এটা কিন্তু ভুল। এখানে তোমরা প্রশ্নটা ভালো করে পড়ো,
যৌগগুলির নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ঊর্ধ্বক্রম, এখানে ঊর্ধ্বক্রম বলা আছে, এটা কিন্তু আমি যেটা লিখেছি এটা অ্যাকচুয়ালি নিম্নক্রম। ঊর্ধ্বক্রম কি হবে, তাহলে এর উল্টোটা হবে। নিম্নক্রমের ক্ষেত্রে প্রথমে বেশি হবে, তারপরে মানে কমতে কমতে যাবে। আর যদি ঊর্ধ্বক্রম হয় তাহলে বাড়তে বাড়তে যাবে। তাহলে এখানের উল্টোটা হবে। উল্টোটা কি হবে, 1 হবে, তারপরে হবে 3, তারপরে 2 এবং সবচেয়ে বেশি হবে 4। অর্থাৎ লাস্টেরটা যদি বেশি হয় তাহলে সেটাকে বলে ঊর্ধ্বক্রম। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ঊর্ধ্বক্রম। তাহলে এখানে অপশানটা কোথায় আছে দেখো, এই প্রথম অপশানটা দেখো, প্রথম অপশানটা কিন্তু রাইট অপশান। দুটো অপশান, এই যে বির অপশানটা কিন্তু ম্যাচ করছে, কিন্তু বির অপশানটা নিম্নক্রম। এইগুলো কিন্তু তোমরা ভুল করে দিয়ে আসো, এইগুলো ভুল করবে না কখনো। ভালো করে প্রশ্নটা পড়বে, হয়তো দেখা যাবে এই প্রশ্নটাই তোমাদের নিচে পড়ে গেছে, কিন্তু সেখানে কি বলা আছে সেটাকে দেখো, ঊর্ধ্বক্রম না নিম্নক্রম। যদি কোনো ক্রমের কথা যদি বলা না থাকে তাহলে ওকে, কিন্তু যদি ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম বলা থাকে তাহলে তোমরা ওটা ভালো করে দেখে করবে অপশানটা, কোন অপশানটা হবে। তাহলে যদি নিম্নক্রম হয় তাহলে প্রথমে বেশি হবে, তারপরে কমবে। নিম্নক্রমের ক্ষেত্রে লাস্টেরটা কম হবে, আর ঊর্ধ্বক্রম হবে, ঊর্ধ্বক্রম হলে লাস্টেরটা বেশি হবে। তাহলে প্রথমের অপশানটা রাইট অপশান। আচ্ছা, এবারে দেখো এমসিকিউ নম্বর 9 কি বলা আছে এখানে, বেঞ্জাইল ক্লোরাইড নিচের কোন বিক্রিয়াতে অংশগ্রহণ করে। তাহলে প্রথমে আমাদের বেঞ্জাইল ক্লোরাইডের স্ট্রাকচারটা দেখতে হবে। বেঞ্জাইল ক্লোরাইডের স্ট্রাকচার কি, এটা একদম সহজ। বেঞ্জাইল, এটা হচ্ছে বেঞ্জাইল ক্লোরাইডের স্ট্রাকচার। তাহলে এখানে দেখো বেঞ্জাইল ক্লোরাইডটা কত ডিগ্রি হ্যালাইড, এটা 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড হওয়ার জন্য এর মধ্যে কি সম্ভাবনা আছে, 1 ডিগ্রি হলে কি করবে, SN1 করবে না SN2 করবে। তাহলে 1 ডিগ্রি হলে সাধারণত ওরা SN2 বিক্রিয়া তো সাড়া দেবে, তাহলে SN2 বিক্রিয়া করবে। ঠিক আছে, তাহলে সঠিক অপশান SN2 হওয়া উচিত, কিন্তু না, SN2 সঠিক অপশান নয়। এখানে আরও একটা ঘটনা ঘটে, দেখো 1 ডিগ্রি হওয়ার পরে যদি সাপোজ ধরো বেঞ্জাইল ক্লোরাইড যদি ক্লোরিনটা যদি বেরিয়ে যায় লিভিং গ্রুপ থেকে, তাহলে এখানে কি হবে, যে বেঞ্জাইল ক্যাটায়নটা তৈরি হচ্ছে সেটা 1 ডিগ্রি ক্যাটায়ন, অবশ্যই এটা 1 ডিগ্রি ক্যাটায়ন, কিন্তু এটা স্টেবল 1 ডিগ্রি ক্যাটায়ন। এগুলো এক্সেপশন, মানে বেঞ্জাইল ক্যাটায়ন 1 ডিগ্রি হওয়ার পরেও এই স্টেবিলিটি পাচ্ছে। স্টেবিলিটি কোথা থেকে পাচ্ছে, এখানে যে বেঞ্জিন রিং আছে ও কি করছে, CH2-র মাথায় যে প্লাসটা, অর্থাৎ যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে, সেই কার্বোক্যাটায়নটা বেঞ্জিন রিংয়ের পাই ইলেকট্রন দ্বারা রেজোন্যান্স স্টেবিলাইজ হয়ে যাচ্ছে, সেই জন্য স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছে। অর্থাৎ 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, অথচ এটা স্টেবল। আমরা কি জানি যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবল হয় না সাধারণত, কিন্তু এগুলো এক্সেপশনাল জিনিস। অর্থাৎ বেঞ্জাইল ক্যাটায়নের ক্ষেত্রে এক্সেপশনাল, বেঞ্জাইল বা অ্যালাইল যদি হয় তাদের ক্ষেত্রে 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও তারা কিন্তু স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করে। তাহলে যেহেতু স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছে, তাহলে এটা SN1 বিক্রিয়াও করবে, SN1 বিক্রিয়াও করবে। তাহলে কোনটা হবে, SN1 হবে না SN2 হবে, না সির অপশান SN1 ও SN2 হবে, সির অপশানটাই হবে SN1 এবং SN2 দুটো করবে। এবারে তোমাদের প্রশ্ন হবে স্যার কোনটা করবে, কখন কিভাবে বুঝবো। দেখো এখানে সলভেন্টের উপর তখন ডিপেন্ড করবে, সলভেন্ট কীরকম দেওয়া আছে তার উপরেই ডিপেন্ড করবে যে SN1 হবে কি SN2 হবে। সাপোজ ধরো তোমাকে এই রিয়াকশানে একটা সলভেন্ট দিয়ে দিয়েছে ওয়াটার, তাহলে ওয়াটার কি সলভেন্ট, রিয়াকশান হয়তো হচ্ছে ওয়াটার সলভেন্ট দিয়েছে। ওয়াটার যদি সলভেন্ট এখানে দেওয়া থাকতো তাহলে এ কিন্তু SN1 করতো, কারণ ওয়াটার পোলার প্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক সলভেন্ট মানে SN1 হবে। এখানে যদি অ্যাসিটোন দেওয়া থাকতো, এখানে যদি অ্যাসিটোন দেওয়া থাকতো, অ্যাসিটোন যদি দেওয়া থাকতো তাহলে SN2 হতো। যদি ওয়াটার দেওয়া থাকতো তাহলে SN1 হতো। যদি অ্যাসিটোন দেওয়া থাকতো তাহলে SN2 হতো। যেহেতু এখানে কিছুই বলা নেই, শুধু প্রশ্নটাতে বলা আছে বেঞ্জাইল ক্লোরাইড নিচের কোন বিক্রিয়াতে অংশগ্রহণ করে, তাহলে এখানে যদি সলভেন্টের কথা কিছুই বলা নেই তাহলে এখানে দুটোই তোমাকে করে আসতে হবে, SN1 বা SN2, মানে SN1 ও SN2 দুটোই তোমাকে করে আসতে হবে, অর্থাৎ সি এর অপশানটা হচ্ছে রাইট অপশান। আচ্ছা ঠিক আছে, এবারে আসছি এমসিকিউ নম্বর 10, অর্থাৎ 10 নম্বর এমসিকিউ। দেখো 10 নম্বর এমসিকিউতে টার্সিয়ারি বিউটাইল আয়োডাইড KOH ওয়াটার মিডিয়ামে রিয়াকশন করে টার্সিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি করেছে। এখানে বলা আছে এই বিক্রিয়াতে KOH এর গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার হবে দ্বিগুণ, 1 গুণ, অর্ধেক, ডিতে অপরিবর্তিত। এখানে দেখো এই যে বিক্রিয়াটা হচ্ছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা 3 ডিগ্রি হ্যালাইড। ঠিক আছে, এটা 3 ডিগ্রি হ্যালাইড।
তাহলে 3 ডিগ্রি হ্যালাইড মানে সাধারণত আমরা জানি SN1 বিক্রিয়া হয়, তাহলে এটা অবশ্যই SN1 বিক্রিয়া। তাহলে SN1 বিক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। তাছাড়া এখানে সলভেন্টটা দেখে তোমরা বুঝতে পারছো পোলার প্রোটিক সলভেন্ট, তাহলে SN1 বিক্রিয়াতে যাবে। তাহলে SN1 বিক্রিয়ার হার কার উপর নির্ভর করে এইটা তোমাদের আগে জানতে হবে। আমরা কি জানি যে SN1 বিক্রিয়ার হার ডিরেক্টলি প্রপোর্শনাল টু অনলি ফর সাবস্ট্রেট। এখানে সাবস্ট্রেটকে এই 3 ডিগ্রি হ্যালাইড অর্থাৎ কার সঙ্গে প্রপোর্শনাল হবে, এইটার সঙ্গে প্রপোর্শনাল হবে। এই যে 3 ডিগ্রি যে হ্যালাইডটা আছে এটাই এখানে সাবস্ট্রেট, তাহলে এর সঙ্গে বিক্রিয়ার হারটা কিন্তু প্রপোর্শনাল হবে, অর্থাৎ এর গাঢ়ত্বের উপর বিক্রিয়ার হার নির্ভর করবে। এখানে নিউক্লিওফাইল কিন্তু অংশগ্রহণ করবে না, কারণ আমরা জানি যে রেট ডিটারমাইনিং স্টেপে কিন্তু কার্বোক্যাটায়ন তৈরি হয়, তারপরে কি হয় যে OH মাইনাস অ্যাটাক করে। তাহলে রেট ডিটারমাইনিং স্টেপ যেটা স্লো স্টেপ, সেই স্লো স্টেপে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। কার্বোক্যাটায়নটা কোথা থেকে তৈরি হচ্ছে? এই 3 ডিগ্রি হ্যালাইড থেকে তৈরি হচ্ছে, মানে সাবস্ট্রেট থেকে তৈরি হচ্ছে। সেই জন্য SN1 বিক্রিয়ার হার কিন্তু সাবস্ট্রেটের গাঢ়ত্ব অর্থাৎ অ্যালকিল হ্যালাইডটার গাঢ়ত্বের উপরে কিন্তু নির্ভর করবে। সেই জন্য KOH এর গাঢ়ত্ব বাড়ানো হোক বা কমানো হোক তার উপর কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করবে না। তাহলে এখানে অপশানে আমরা দ্বিগুণ যেটা দেখছি, তাহলে এটা হবে না, এখানে 1 গুণও হবে না, এখানে অর্ধেকও হবে না, এইটা ডির অপশানটা হবে অপরিবর্তিত থাকবে। কারণ এখানে যেহেতু KOH এর গাঢ়ত্বের কথা বলা আছে, KOH মানে নিউক্লিওফাইলের গাঢ়ত্বের কথা যেহেতু বলা আছে, সেই কারণে এই বিক্রিয়াটা কিন্তু অপরিবর্তিত থাকবে। এখানে যদি সাবস্ট্রেটের গাঢ়ত্ব অর্থাৎ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইডের গাঢ়ত্ব যদি দ্বিগুণের কথা বলা থাকতো তাহলে এই দ্বিগুণ অপশানটা হতো, অর্থাৎ যত গুণ বাড়ানো হবে সাবস্ট্রেট তত গুণ কিন্তু বিক্রিয়ার হার বাড়বে। এখানে যেহেতু KOH এর গাঢ়ত্বের কথা বলা আছে, দ্বিগুণ করা হয়েছে, সেই জন্য এখানে KOH এর গাঢ়ত্বের উপর যেহেতু SN1 বিক্রিয়ার হার নির্ভর করে না, তাহলে সেই জন্য এই বিক্রিয়ার হারটা অপরিবর্তিত থাকবে। তাহলে তোমাদের ফার্স্টে রিয়াকশনটা দেখে বুঝতে হবে যে SN1 হচ্ছে না SN2 হচ্ছে। আর যদি SN2 হতো তাহলে SN2 এর ক্ষেত্রে তখন কি হতো? তখন নিউক্লিওফাইল এবং সাবস্ট্রেট দুজনের গাঢ়ত্বের উপর কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করতো। তখন কিন্তু যদি KOH এর গাঢ়ত্ব যদি বাড়ানো হতো তখন দ্বিগুণ করলে বিক্রিয়ার হারও দ্বিগুণ। MCQ নম্বর 11 অর্থাৎ 11 নম্বর MCQ। দেখো 11 নম্বর MCQতে 4টা হ্যালো নাইট্রোবেনজিন দেওয়া আছে, অর্থাৎ ফ্লুরো, প্যারাফ্লুরো নাইট্রোবেনজিন, প্যারাক্লোরো নাইট্রোবেনজিন, প্যারাব্রোমো নাইট্রোবেনজিন আর প্যারা আয়োডো নাইট্রোবেনজিন দেওয়া আছে। সেখানে দিয়ে বলা আছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার ব্র্যাকেটে ArSN2, অর্থাৎ নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াও বলে দিতে পারে, একে ArSN2ও বলা হয়। তাহলে ArSN2 বিক্রিয়ার হারও যদি বলে দেয় তাহলে ওটা মানে বোঝাবে যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার হার হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে। তোমরা এটুকুই বুঝতে পারছো, এখানে তো কোনো ব্যাপার নয়, প্রশ্নটা তো খুবই ইজি। ঠিক আছে, কিভাবে ইজি দেখো। তাহলে এখানে যেটা গুড লিভিং গ্রুপ, আয়োডিন হচ্ছে গুড লিভিং গ্রুপ, তাহলে আয়োডিন সহজেই বেরিয়ে যাবে। সেই কারণে আয়োডিন যেটা আছে তাহলে আয়োডিনটা সবচেয়ে বেশি হবে, তাহলে 4 সবচেয়ে বেশি হবে। তারপরে কি হবে? তারপরে হবে ব্রোমিন, তারপরে ভালো লিভিং গ্রুপ ব্রোমিন, তারপরে কি হবে? তারপরে 2 হবে, তারপরে 1। ফ্লুরিন তো বেরোতেই চায় না, তাহলে এইটাই হচ্ছে রাইট অপশন হওয়া উচিত। এখানে কোথায় মিলছে দেখো, 1, এই যে 4, 3, 2, 1, তাহলে এইটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে রাইট অপশন হওয়া উচিত। তাহলে 1এরটা হচ্ছে রাইট অপশন হওয়া উচিত, কিন্তু এই অপশানটা ঠিক নয়, এটা ভুল অপশান। তোমরা এটাই ভুল করে দিয়ে আসবে। আমি সেই জন্য এই প্রশ্নটা খুব জোর দিয়ে করাচ্ছি, কারণ এটা IIT এবং নিটের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেন এইটা হবে না? দেখো তোমরা যে লিভিং গ্রুপের এবিলিটির কথা ভাবছো, গুড লিভিং গ্রুপ যেটা বেরিয়ে যাচ্ছে, দেখো লিভিং গ্রুপটা এই ArSN2 রিয়াকশানের ক্ষেত্রে বা SN2 রিয়াকশানের ক্ষেত্রে লিভিং গ্রুপ কিন্তু একদম লাস্ট স্টেপে বেরিয়ে যায়। ঠিক আছে, লিভিং গ্রুপ একদম সবার লাস্টে বেরোয়। তাহলে লিভিং গ্রুপের এবিলিটির উপরে এই জায়গাটা নির্ভর করবে না, এই জায়গাটা নির্ভর করবে যে পজিটিভ চার্জের উপর। প্রথম যে স্টেপটা সেখানে কি হয়, OH মাইনাস এসে অর্থাৎ নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে কার্বন সেন্টারে। এখানে দেখো এরকম একটা কম্পাউন্ডের কথা তোমরা ভাবো, দেখো এখানে নাইট্রো আছে, এখানে তো নাইট্রো আছে, এইখানে সাপোজ আমি ফ্লুরিন ধরে নিলাম। এখানে ফ্লুরিনের এই জায়গাটাতে যখনই নিউক্লিওফাইল এসে OH মাইনাস এসে এই জায়গাটাতে অ্যাটাক করবে, আমি ডবল বন্ডগুলো দিয়ে দিই। দেখো এইখানে যখনই অ্যাটাক করে যাবে তখন কি হবে, এইখানের এই জায়গাটাতে মাইনাস চার্জ চলে আসছে,
তাহলে এই যে কার্বনটাতে এই যে কার্বন সেন্টারে OH মাইনাস অ্যাটাক করছে, তাহলে এখানে নিশ্চয়ই একটা ডেল প্লাস আছে। এবারে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যত বেশি, অর্থাৎ যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, সে এখানে তত বেশি পরিমাণে কিন্তু ডেল প্লাস চার্জ কিন্তু ক্রিয়েট করবে। ঠিক আছে, এখানে কি হয়, এখানে তো মাইনাস চার্জ হয়ে গেল এই জায়গায়, এখানে নাইট্রো আছে, আর এখানে OH হয়ে গেল। এইখানে এই যে মেসনহেইমার কমপ্লেক্সটা যে সৃষ্টি হচ্ছে, দেখো এই যে মাইনাস চার্জটা, এই মাইনাস চার্জটা নাইট্রো দ্বারা স্টেবিলিটি পেয়ে যাচ্ছে। তাহলে সকলের ক্ষেত্রে তো প্যারাতে নাইট্রো আছে, তাহলে সকলের ক্ষেত্রে স্টেবিলিটি সমান হবে। তাহলে এখানে ডিটারমাইন ফ্যাক্টর কোনটা হবে? ডিটারমাইনিং ফ্যাক্টর হচ্ছে এখানে যে পজিটিভ চার্জটা আছে, এটাই হচ্ছে ডিটারমাইনিং ফ্যাক্টর। অর্থাৎ যার পজিটিভ চার্জ বেশি হবে, OH মাইনাস সেখানে তত বেশি পরিমাণে এসে অ্যাটাক করবে। ঠিক আছে, যার পজিটিভ চার্জ যত বেশি হবে, কোথায় পজিটিভ চার্জ হবে? এই যে কার্বন সেন্টারটা, এই কার্বনে তো OH মাইনাস অ্যাটাক করছে, তাহলে এই কার্বনে যত পজিটিভ চার্জ বেশি হবে, তার কিন্তু রিয়াকশনের রেট কিন্তু তত বেশি হবে। সেই কারণে দেখো এখানে ফ্লুরিন আছে, সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, ও কি করবে? এখানে সবচেয়ে বেশি পরিমাণে পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। আর এইটাই হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ, অর্থাৎ RDS হচ্ছে এইটা, RDSই তো নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে। তাহলে লিভিং গ্রুপ তো একদম লাস্ট স্টেপে বেরিয়ে যায়, তাহলে লিভিং গ্রুপের এবিলিটির উপর এখানে ডিপেন্ড করবে না, এইখানে ডেল প্লাস চার্জের উপর ডিপেন্ড করবে। ফ্লুরিনের যেহেতু ডেল প্লাস চার্জ বেশি, সেই কারণে ফ্লুরিনের বেশি হবে। তাহলে 1 সবচেয়ে বেশি হবে, তারপরে 2, তারপরে 3, আর লাস্টে হবে 4। অর্থাৎ রাইট অপশান কোনটা দেখো, এই যে বি, 1 2 3 4, এইটা হচ্ছে রাইট অপশান। ঠিক আছে, তাহলে বি এর অপশান রাইট। এটা তোমরা ভালো করে এই এমসিকিউটা মানে মাথায় রাখো, হ্যাঁ খাতায় লিখে রাখো, কারণ এই এমসিকিউগুলো খুব ইম্পর্টেন্ট দেখেই আমি করাচ্ছি, এবং তোমরা যে জায়গাগুলো ভুল করবে সেইগুলো যাতে ভুল না করো, সেই জন্য আমি এই টাইপের এমসিকিউগুলো তোমাদের করাচ্ছি। ঠিক আছে, আশা করছি তোমরা এই এমসিকিউটা বুঝতে পেরেছো এবং খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ। আসছি দেখো 12 নম্বর এমসিকিউ। ঠিক আছে, এই এমসিকিউটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, স্যার এত কঠিন কঠিন এমসিকিউ আপনি কেন করাচ্ছেন? কিন্তু দেখো কঠিন যে এমসিকিউ করাচ্ছি এটা কিন্তু কঠিন নয়, শুধু একটু ধরতে যদি পারো তাহলে খুবই সহজ। আর এইরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু নিট বা আইআইটিতে আসার সম্ভাবনা আছে, সেই জন্যই আমি করাচ্ছি। তোমাদের চ্যাপ্টারে সহজ সহজ জিনিস দেবে না, যত কঠিনের ওপর দিয়ে যেতে পারবে সেই কঠিনগুলোই কিন্তু এমসিকিউতে একটু এক্সেপশনাল জিনিস, একটু আলাদাভাবে জিনিসগুলোকে ভাবতে হবে, সেরকম টাইপেরই এমসিকিউগুলো তোমাদের দেবে, সেই জন্যই করাচ্ছি। স্যার খুব কঠিন এমসিকিউ দিয়ে ফেলেছেন, আরে এটা খুবই সহজ এমসিকিউ, একটু যদি তোমরা ভাবতে পারো তাহলে এর মতো সহজ এমসিকিউ হয় না। তোমরা 11 নম্বর প্রশ্নের কথা ভাবো, 11 নম্বর প্রশ্নে আমরা কি দেখেছিলাম যে আয়োডিনের সবচেয়ে কম হয়, তাই তো? তাহলে এখানে দেখো এই যে 4টার ক্ষেত্রে এ দেওয়া আছে, দেখো এখানে কি দেওয়া আছে, ArSN2 বিক্রিয়ার হার সবচেয়ে বেশি হবে কার ক্ষেত্রে? ঠিক আছে, তাহলে এখানে তোমরা 11 নম্বর প্রশ্নে কি দেখেছিলে? 11 নম্বর প্রশ্নে দেখেছিলে যে আয়োডিনের ArSN2 রিয়াকশন সবচেয়ে কম হয়। তাহলে এখানে যেখানে আয়োডিন আছে দুটো, এই আয়োডিন দুটোকে বাদ দিয়ে দাও। ঠিক আছে, তাহলে 3 নম্বর অপশান আর 4 নম্বর অপশান বাদ হয়ে গেল। এবারে ফ্যাক্টর কোথায় হচ্ছে যে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা হবে, দুটো অপশানকে আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা হবে। এখানে CH3 দুটো CH3 গ্রুপ আছে ফ্লুরিনের রেসপেক্টে অর্থতে, আর এখানে দুটো CH3 গ্রুপ আছে ফ্লুরিনের রেসপেক্টে মেটাতে, আর নাইট্রোর রেসপেক্টে আছে অর্থতে। ঠিক আছে, এখানে কোন জিনিসটা ফ্যাক্টর হচ্ছে সেইটা যদি আমরা ধরে নিতে পারি, তাহলে এই প্রবলেমটা আমরা ইজিলি সলভ করতে পারবো। দেখো এখানে এই যে ডেল প্লাস চার্জটা হচ্ছিল, এই ডেল প্লাস চার্জটাই তো ফ্যাক্টর ছিল, এখানে তো ফ্লুরিন আছে, তাহলে এই যে ডেল প্লাস চার্জ, এই ডেল প্লাস চার্জটাই কিন্তু ফ্যাক্টর ছিল, যার ডেল প্লাস চার্জ ফ্লুরিনের ক্ষেত্রে বেশি, তাহলে এখানেও ফ্লুরিন আছে, এখানেও ফ্লুরিন আছে, তাহলে দুটোতেই তো ডেল প্লাস চার্জ, মানে দুটোতেই তো ডেল প্লাস চার্জ থাকবে। কিন্তু এই যে CH3 যে পজিশনগুলো দেখো, একটা অর্থতে আছে আর একটা মেটাতে আছে। ঠিক আছে, আমি এটা ভালো করে লিখে দিই, দেখো CH3 আর এইটাতে ফ্লুরিন, তার রেসপেক্টে মেটা পজিশনে দুটো CH3 গ্রুপ আর এখানে নাইট্রো গ্রুপ আছে। ঠিক আছে, তাহলে এখানেও ডেল প্লাস নিশ্চয়ই থাকবে। এবারে এখানে ফ্যাক্টর হচ্ছে কোনটা ডেল প্লাস সবচেয়ে বেশি হবে, এখানে ফ্যাক্টর হচ্ছে যে কোনটা ডেল প্লাস সবচেয়ে বেশি হবে। এখানে দেখো এখানে ফ্লুরিনের ডেল প্লাস, ফ্লুরিন তো ডেল প্লাস ক্রিয়েট করছে, কিন্তু এখানে CH3 গ্রুপ তার কি এফেক্ট আছে, প্লাস আই এফেক্ট আছে,
হাইপার কনজুগেশন আছে, তাহলে CH3 যদি অর্থ পজিশনে যদি থাকে তাহলে তার প্লাস আই এফেক্ট যেমন কাজ করবে, তেমন হাইপার কনজুগেশনও সেভাবে কাজ করবে। তার মানে CH3 কি, CH3 হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ EDG, অর্থাৎ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হওয়ার জন্য এবং অর্থ পজিশনে থাকার জন্য ও কি করবে, এবং অর্থ পজিশন মানে কি এর একদম কাছে আছে, তাহলে কাছে থাকার জন্য এই যে ডেল প্লাস চার্জটাকে কিন্তু কমিয়ে দেবে, ডেল প্লাস চার্জ কমবে। আর এখানে দেখো CH3 মেটাতে আছে ফ্লোরিনের রেসপেক্টে, আর মেটাতে থাকলে কি করবে, ও তার ওই যে প্লাস আই এফেক্ট দিয়ে কিছু করতে পারবে, কিন্তু হাইপার কনজুগেশনটা কাজ করবে না। CH3 যেহেতু মেটাতে আছে, সেই কারণে ফ্লোরিনের রেসপেক্টে যেহেতু CH3 মেটাতে আছে, সেই জন্য ওর প্লাস আই এফেক্ট কাজ করলেও হাইপার কনজুগেশন কাজ করবে না, সেই জন্য এর ডেল প্লাসটা অনেক বেশি হবে। তাহলে এই কম্পাউন্ডটার ArSN2 রিয়াকশন সবচেয়ে বেশি হবে, অর্থাৎ এই যে 2 নম্বরটার ArSN2 সবচেয়ে বেশি হবে, অর্থাৎ বি এর অপশনটা রাইট অপশন হবে, সঠিক অপশন। অর্থাৎ MCQ নম্বর 13, 13 নম্বর MCQতে কি দেওয়া আছে, এইখানে এই কম্পাউন্ডটা দেওয়া আছে আর NaOH দিয়ে প্রোডাক্ট কি হবে সেটা চেয়েছে। তাহলে এখানে অপশান 4টা দেওয়া আছে, কোন অপশানটা হবে, এটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ArSN2 রিয়াকশন হবে, ArSN2 রিয়াকশন হবে। ArSN2 রিয়াকশন কেন হবে, নাইট্রো আছে, হ্যালোজেন আছে, NaOH দেওয়া আছে, তাহলে এটা ArSN2 বা অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন হবে। তাহলে এখানে এই 4টা অপশানের মধ্যে কোন প্রোডাক্টটা হবে, এখানে ফ্লোরিন বেরোবে না আয়োডিন বেরোবে, না দুটোই বেরিয়ে যাবে। দেখো এইখানে যে সির অপশানটা দেওয়া আছে, এখানে ফ্লোরিন আর আয়োডিন দুটোই বেরিয়ে গেছে, এখানে ডির অপশানে নাইট্রো বেরিয়ে গেছে, আর এখানে এর অপশানে ফ্লোরিন বেরিয়েছে আর বির অপশানে আয়োডিন বেরিয়েছে। কোনটা হবে, কোনটা সঠিক অপশান তোমাদের কি মনে হচ্ছে? এখানে ফ্লোরিনটার রেসপেক্টে নাইট্রো গ্রুপ আছে, তাহলে সবচেয়ে যেটা সঠিক অপশান, যেটা সম্ভাবনা যেটা আছে সেটা হচ্ছে ফ্লোরিনটাই বেরিয়ে যাবে। ফ্লোরিন বেরিয়ে যাওয়ার আরও একটা কারণ কি না, ফ্লোরিনের ক্ষেত্রে তোমরা আগের দুটো MCQতে দেখেছো যে ফ্লোরিন ArSN2 রিয়াকশন সবচেয়ে বেশি করে, তাহলে এইখানে যে নাইট্রো রেসপেক্টে ফ্লোরিন প্যারাতে আছে আর নাইট্রো রেসপেক্টে আয়োডিন কিন্তু মেটাতে আছে। মেটা হলে রিয়াকশান, নাইট্রো যদি মেটাতে থাকে হ্যালোজেনের রেসপেক্টে তাহলে রিয়াকশান করে না। এমনিতে নাইট্রো মেটাতে আছে হ্যালোজেনের রেসপেক্টে, তারপরে আবার হ্যালোজেন কোনটা দেখো, হ্যালোজেন অফ আয়োডিন, তাহলে আয়োডিন এমনিতেই তো রিয়াকশান কম করে ArSN2, তাহলে সেই কারণে এখানে ফ্লোরিনটাই বেরিয়ে যাবে, আয়োডিন কিন্তু বেরোবে না। আয়োডিন দুটো কারণে বেরোবে না, এক, নাইট্রো গ্রুপের রেসপেক্টে আয়োডিন যেহেতু মেটা পজিশনে আছে, আর 2 নম্বর কারণ হচ্ছে আয়োডিন থাকলে রিয়াকশানের হার অনেক কম হয়, সেই জন্য এটা হবে না, এখানে ফ্লোরিনটাই বেরিয়ে যাবে, কারণ ফ্লোরিনটা হচ্ছে হাইলি রিয়াক্টিভ এখানে। তাহলে এই যে এর অপশানটা, যেখানে ওইচটা ঢুকে গেছে ফ্লোরিনের জায়গায়, তাহলে এই অপশানটাই সঠিক অপশান হবে। তারপরের দুটো অপশান যদি আমরা চেক করি, এই আয়োডিন কিন্তু বেরোবে না এত সহজে, এই অপশানটা হবে না, আর একসঙ্গে দুটো বেরোনোর সম্ভাবনাও কিন্তু নেই, এটাও হবে না। আর এখানে তো ওইচকে বের করে দিয়ে নাইট্রোকে বের করে দিয়ে ওইচকে ঢুকিয়ে দিয়েছে, তাহলে নাইট্রোকে যদি বের করে দেওয়া হয় তাহলে মেসন হেমার টাইপ কমপ্লেক্সকে স্টেবিলিটি কে দেবে, তাহলে তো রিয়াকশানটাই হবে না, তাহলে এই অপশানটাও কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে রাইট অপশান হচ্ছে এ এর অপশান, সঠিক অপশান। আচ্ছা দেখো, এখানে যদি সাপোজ তোমাদের, এটা তোমাদের জন্য থাকলো এই প্রশ্নটা, তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করে, যে সাপোজ আমি যদি এখানে আয়োডিনের জায়গায় যদি ফ্লোরিন দিয়ে দিই, যদি আমি আয়োডিনের জায়গায় দুটো, মানে আয়োডিনের জায়গায় আমি যদি ফ্লোরিন দিয়ে দিই, অর্থাৎ কি না এখানে দুটো যদি ফ্লোরিন থাকে তাহলে কি হবে, দুটো প্রোডাক্ট হবে। আমি এখানে তোমাদের অপশান দিচ্ছি, দেখো এখানে এই প্রোডাক্টটা হবে, এখানে OH, এখানে ফ্লোরিন, আর এখানে নাইট্রো, অপশান এ। আর অপশান বি, এখানে OH আর এটাও OH, আর এই পজিশনে নাইট্রো। আমি দুটো অপশান দিলাম, তোমরা এইটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, এর অপশান হবে না বির অপশান হবে। 13 MCQ 13 একটা অপশনাল প্রশ্ন, এটা তোমাদের জন্য। আচ্ছা এবারে আসছি, দেখো MCQ নম্বর 14, অর্থাৎ 14 নম্বর MCQ। দেখো এখানে 3টা কম্পাউন্ড দেওয়া আছে, দিয়ে বলা আছে SN1 বিক্রিয়ায় কোনটি বা কোনগুলি সাড়া দেবে। দেখো যদি কোনটি বা কোনগুলি, তাহলে তোমরা এটুকু মাথায় রাখবে যে একের থেকে হয়তো একটার সঙ্গে দুটোও হতে পারে,
ঠিক আছে, যদি কোনটি বা কোনগুলি এইগুলো যদি বলা থাকে এভাবে, তাহলে তোমরা ভাববে যে কোনো একটা হবে না, এখানে দুটো বা তিনটাও হতে পারে। ঠিক আছে, তাহলে সেখানে তোমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এই প্রশ্নটা সলভ করতে হলে তোমাদের কি দেখতে হবে না, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে যে সুস্থিত কার্বোক্যাটায়ন তৈরি করবে তারা কিন্তু SN1 বিক্রিয়ায় সাড়া দেবে। এখানে সুস্থিতি কিভাবে তোমরা দেখবে, তাহলে কার্বোক্যাটায়নটা আগে তৈরি করে দেখে নাও। আমরা প্রথমে 1 নম্বরের যে কার্বোক্যাটায়নটা, এ কীরকম ভাবে কার্বোক্যাটায়ন তৈরি করবে, এইরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, এরকম কার্বোক্যাটায়ন তৈরি করবে। এর স্টেবিলিটি কিভাবে তোমরা দেখবে, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা, যেহেতু সাইক্লিক কম্পাউন্ড তাহলে এরা অ্যারোমেটিক চরিত্র কিন্তু এদের আছে, এদের স্টেবিলিটি অ্যারোমেটিসিটি দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। তাহলে এদের অ্যারোমেটিক ক্যারেক্টার যদি থাকে তাহলে এরা স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করবে। তাহলে এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে এটা অ্যারোমেটিক কিনা তোমাদের দেখতে হবে। তোমরা যদি অ্যারোমেটিক সম্পর্কে একবার 11-এ যেটা পড়েছিল সেটা একবার দেখে নাও, যে অ্যারোমেটিক হতে গেলে কি কি লাগে, 4n+2 পাই ইলেকট্রন লাগবে, আর প্ল্যানার হতে হবে, আর এক্সটেনশন এক্সটেন্সিভ কনজুগেশন থাকতে হবে। ঠিক আছে, তাহলে এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি থাকে তাহলে ওরা অ্যারোমেটিক। দেখো এখানে এন এর মান কত, 0, 1, 2 এরকম হতে পারে। তাহলে এন এর মান 0 হলে 2 পাই ইলেকট্রন, আর যদি 1 হয় তাহলে 6 পাই ইলেকট্রন, এরকম করে হবে। দেখো এখানে পাই ইলেকট্রন কটা আছে, এখানে পাই ইলেকট্রন আছে 2টো। ঠিক আছে, তার মানে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, তার মানে এটা স্টেবল। ঠিক আছে, তাহলে 1 নম্বর হচ্ছে SN1 বিক্রিয়া করবে। ঠিক আছে, কারণ এর স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করছে, যে কার্বোক্যাটায়নটা অ্যারোমেটিক স্টেবিলিটি কিন্তু গেইন করে আছে, যার মধ্যে অ্যারোমেটিক স্টেবিলিটি আছে। কেন না, এটা প্ল্যানার কম্পাউন্ড এবং হুকেলের যে রুল আছে 4n+2 পাই ইলেকট্রন তাকে ফলো করছে, মানে দুটো পাই ইলেকট্রন আছে যেখানে হুকেল রুলটাকে ফলো করছে, সেই কারণে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। এখানে যদি দেখা যায় এ কি ধরনের কার্বোক্যাটায়ন তৈরি করবে, এ তাহলে এইরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, 2 নম্বর কম্পাউন্ড। 2 নম্বর কম্পাউন্ডে যে তৈরি করেছে এর মধ্যে পাই ইলেকট্রন কটা, 4 পাই ইলেকট্রন। 4 পাই ইলেকট্রন অ্যারোমেটিকের হুকেল রুলের মধ্যে কিন্তু পড়ছে না, 2 এর পরে কিন্তু 6 পাই ইলেকট্রন আসছে, অর্থাৎ 0 যদি বসিয়ে দাও 2 পাই ইলেকট্রন, আর যদি 1 এখানে যদি এন এর মান যদি 1 বসিয়ে দাও তাহলে কিন্তু 6 পাই ইলেকট্রন। তাহলে 4 পাই ইলেকট্রন মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক, অ্যান্টি অ্যারোমেটিক। দেখো অ্যান্টি অ্যারোমেটিক হওয়ার জন্য কি হচ্ছে এখানে, যে এর স্টেবিলিটি কমে যাচ্ছে। অ্যারোমেটিক কম্পাউন্ড যতটা স্টেবল, অ্যান্টি অ্যারোমেটিক মানে অ্যারোমেটিকের অ্যান্টি হচ্ছে, সেই জন্য কিন্তু ও ততটাই কিন্তু আনস্টেবল কম্পাউন্ড। তাহলে এর সুস্থিত কার্বোক্যাটায়ন জেনারেট করবে না, তাহলে এটা কিন্তু SN1 বিক্রিয়া করবে না। এবারে এখানে দেখো অপশান কোনগুলি দেওয়া আছে, তাহলে এটাও আমাদের ট্রাই করে দেখে নিতে হবে। আমরা এর অপশানে কিন্তু 1 পেয়ে গেছি, কিন্তু এটা করা যাবে না, যেহেতু কোনটি বা কোনগুলি সব অপশানগুলো তোমাদের চেক করে দেখতে হবে। তাহলে এখানে দেখো এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা এই ধরনের একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে, এখান থেকে সিএলটা এখান থেকে বেরোবে, এই জায়গা থেকে সিএল বেরিয়ে যাবে, তাহলে এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এই কার্বোক্যাটায়নটা কি আদৌ রেজোনেন্স স্টেবিলাইজ বা কোনো কিছু স্টেবল ভাবে হচ্ছে? দেখো এইখানের এই ভেতরটা, এই যে ভেতরটা কিন্তু অ্যারোমেটিক, ঠিক আছে, ভেতরটা অ্যারোমেটিক কম্পাউন্ড, কিন্তু এই যে কার্বোক্যাটায়নটা কোথায় হয়েছে, কার্বোক্যাটায়নটা বাইরে হয়েছে। তাহলে এ যদি কোনোভাবে রেজোনেন্স স্টেবিলিটি পায় তাহলে এ SN1 বিক্রিয়ায় সাড়া দেবে, আর যদি রেজোনেন্স স্টেবিলিটি না পায় SN1 বিক্রিয়ায় সাড়া দেবে না। এ কিভাবে রেজোনেন্স স্টেবিলিটি পেতে পারে, এখানে একটা সম্ভাবনা আছে। দেখো অক্সিজেনের যে লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়টা এই জায়গায় আসবে, এই পাই বন্ডটা খুলে এখানে আসবে, আর এই পাই বন্ডটা খুলে এখানে আসবে, অর্থাৎ রেজোনেন্স স্টেবিলিটি পেয়ে যাচ্ছে এই কম্পাউন্ডটা। ঠিক আছে, তাহলে এই কম্পাউন্ডটা রেজোনেন্স স্টেবিলাইজ হচ্ছে, অর্থাৎ 3 নম্বর কম্পাউন্ডও SN1 বিক্রিয়ায় কিন্তু সাড়া দেবে। অর্থাৎ সি এর অপশানটা তোমরা দেখো, সি এর অপশানে 3 আছে, তাহলে এখানে শুধু 3 আছে, কিন্তু ডি এর অপশানটা দেখো, ডি এর অপশানে 1 এবং 3 আছে, সেই জন্য ডি এর অপশানটা হচ্ছে সঠিক অপশান। এবারে আসছি MCQ নাম্বার 15, অর্থাৎ ভিডিওর লাস্ট MCQতে আমরা আসছি। এটা খুব মন দিয়ে দেখে নাও, একটা গুরুত্বপূর্ণ MCQ। দেখো এখানে 3টা কম্পাউন্ড দেওয়া আছে, দিয়ে বলে দিয়েছে যে SN1 বিক্রিয়ার ক্রম কি হবে। এবারে আমরা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কি দেখলাম, আগেরটাতেও দেখলাম যে স্টেবল কার্বোক্যাটায়ন যদি তৈরি হয়। দেখো এগুলোর ক্ষেত্রে কি হবে, যে যদি কার্বোক্যাটায়ন তৈরি করে, প্রথম কম্পাউন্ডে কি ধরনের কার্বোক্যাটায়ন তৈরি করবে, এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে।
এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি করবে। তার পরেরটা কীরকম তৈরি করবে, ওটাও সেম একই রকম, শুধু এখানে NH হবে। এরকম একটা কার্বোক্যাটায়ন কীভাবে তৈরি হবে না, এখানে Clটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে, এখানে Clটা লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে, এটাও Cl লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। এখানে দেখো তাহলে এই রকম 3টা কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে। এখানে দেখো এবার 3টার মধ্যে কোন কার্বোক্যাটায়নটা স্টেবল। এখানে কি আছে, সবার মাথায় লোন পেয়ার আছে, সবার মাথায় লোন পেয়ার আছে। একটু ভাবো, একটু যদি ভাবো হয়ে যাও তোমরা। দেখো এখানে রেজোনেন্স যে স্টেবিলিটি সবার ক্ষেত্রে সমান। এইখানে অক্সিজেনের লোন পেয়ারটা ব্যাক করবে, এই দ্বিবন্ধনটা এখানে আসবে, এই দ্বিবন্ধনটা ভেঙে এখানে রেজোনেন্স স্টেবিলিটি দেবে। এর ক্ষেত্রেও সেম একই রকম, এখানে আসবে, এইটা এখানে গেল, এইটা এখানে এলো, অর্থাৎ CH2 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও কিন্তু স্টেবিলিটি পাচ্ছে। তাহলে 3টার ক্ষেত্রেই সমানভাবে স্টেবিলিটি পাচ্ছে। দেখো এটার ক্ষেত্রে এরকম এরকম, তার মানে এটা SN1 করবে, 1 ডিগ্রি হওয়া সত্ত্বেও SN1 করছে। তার মানে যদি কোনো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পেয়ে যায় তাহলে ও SN1 করবে। ঠিক আছে, তবে এখানে দেখো যে ফ্যাক্টরটা হচ্ছে যে 3টাই একই রকম রেজোনেন্স করছে, তাহলে কার রেজোনেন্স সবচেয়ে বেশি হবে, এখানে কোন ফ্যাক্টরটা ডিটারমাইনিং ফ্যাক্টর হতে পারে, তোমরা একটু ভাবো। ভিডিওটা পজ করে দিয়ে তোমরা একটু ভাবো, ভেবে তারপরে আমার সলিউশনটা দেখো। দেখো এখানে যেটা ফ্যাক্টর হবে, যার ইলেকট্রোনেগেটিভিটি কম, ঠিক আছে, সে কিন্তু সহজেই ইলেকট্রনটা দিয়ে দিতে পারবে। ঠিক আছে, এখানে যার ইলেকট্রোনেগেটিভিটি কম হবে ও সহজেই ইলেকট্রন দেবে, মানে ওর রেজোনেন্স করার ক্ষমতাটা ওর কিন্তু অনেক বেশি থাকবে। এখানে দেখো এখানে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম, সেই কারণে সালফার বেশি ইলেকট্রন দিতে পারবে, তার মানে এর রেজোনেন্স স্টেবিলিটি অনেক বেশি। তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, কারণ অক্সিজেনের তো ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি নাইট্রোজেনের থেকে। তাহলে এখানে সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম হওয়ার জন্য ও সবচেয়ে বেশি পরিমাণে রেজোনেন্স করবে, মানে এই কার্বোক্যাটায়নটা বেশিভাবে স্টেবিলিটি পাবে, তারপরে এইটা পাবে। আর অক্সিজেনের যেহেতু এই দুটোর মধ্যে, এই 3টার মধ্যে অক্সিজেনের যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি, তাহলে এর রেজোনেন্স করার ক্ষমতা কিন্তু অনেক কম এগুলোর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এই যে রেজোনেন্সের অর্ডারটা যা হবে, এর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডার তা হবে, আর স্টেবিলিটি অর্ডার যা হবে সেই অনুযায়ী ওদের রিয়াকশানের SN1 রিয়াক্টিভিটিও ওই একই অর্ডার হবে। অর্থাৎ এখানে দেখতে গেলে যে 3 নম্বরটা বেশি হবে, তারপরে 2 নম্বর হবে, তারপরে 1 নম্বর। এখানে কোন অপশানটা হচ্ছে দেখো, এখানে দেখো 3 নম্বরটা বেশি হয়েছে, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর। ঠিক আছে, এখানে 3 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 1 নম্বর, অর্থাৎ বি এর অপশানটা হচ্ছে রাইট অপশান, সঠিক অপশান। ঠিক আছে, এর মধ্যে এমন একটা কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডটা SN1ও করবে, SN1ও করবে আর ও SN2ও করবে। এই 3টা কম্পাউন্ডের মধ্যে কোন কম্পাউন্ডটা আছে যেটা SN1 এবং SN2 দুটোই করবে, সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও 1, 2, 3-এর মধ্যে। তাহলে দুটো আমি হোম টাস্ক তোমাদের দিলাম, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সঠিক উত্তর কি, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। খুব ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।